তো এবারে আমি বলি যে তোমরা প্রথমেই তো কোশ্চেন দেখে নিয়েছো, যে প্রথম কোশ্চেনটা ছিল কি না, জলের গভীরে উৎপন্ন বাতাসের বুদবুদ যত উপরে ওঠে তত আয়তনে বাড়ে কেন? তাহলে জলের গভীরে একটা বায়ুর বুদবুদ রয়েছে। তো আমি ধরলাম একটা আমাদের পুকুর। তো এই পুকুরের সারাউন্ডিং টেম্পারেচার আমরা কি ধরে নেব? কনস্ট্যান্ট। তো উষ্ণতা আমরা কি ধরে নিলাম? স্থির আছে। পারিপার্শ্বিক উষ্ণতা স্থির। তো পারিপার্শ্বিক উষ্ণতা লিখো আর ভালো হবে। পারিপার্শ্বিক উষ্ণতা স্থির। তো পারিপার্শ্বিক উষ্ণতা স্থির থাকলে ক্লাস 10-এ গিয়ে আমরা যেটা পড়বো, ক্লাস টেনে গিয়ে আমরা বয়েলের সূত্র পড়বো। কিসের পড়বো? না বয়েলের সূত্র। না বয়েলের সূত্র কি বলছে? না বয়েলের সূত্র বলছে যে পারিপার্শ্বিক উষ্ণতা যদি স্থির থাকে তাহলে কি হয় না, যদি চাপ যদি বাড়তে থাকে তাহলে আয়তন কি হবে? কমবে। তার মানে পি প্রপোর্শনাল টু 1/v। যেভাবে খুশি তুমি এভাবে বলতে পারো, কেউ অথবা এইভাবে বলতে পারে ভি প্রপোর্শনাল টু 1/v। তাহলে যতই সে উপরের দিকে যেতে আছে, এই বায়ুর বুদবুদটা যখনই উপরের দিকে যেতে থাকবে, তো ধীরে ধীরে তো এই বায়ুর বুদবুদের উপরে এইটুকু গভীরতার জল কি করছে? চাপ প্রদান করছে। তো এই বায়ু বুদবুদ যখন উপরের দিকে এলো তখন এইটুকু উচ্চতা গভীরতার জল কি করবে? এই বায়ুর উপরে চাপ প্রদান করবে। তাহলে ডেফিনেটলি আমরা কি দেখতে পাচ্ছি? চাপ ধীরে ধীরে কি হতে আছে? কমতে আছে। তো যত উপরের দিকে যেতে আছে ততই আমরা কি দেখতে পাচ্ছি? ধীরে ধীরে চাপ কি হতে আছে? কমতে আছে। কারণ গভীরতা ছোট হতে আছে, গভীরতা ছোট হলে চাপ কি হবে? কমতে থাকে। কারণ তরলের চাপ পি ইজ ইকুয়াল টু আমরা কি পড়েছি? এইচ ডি জি। এই ফর্মুলাটা জেনে এসেছি। তাহলে পি এর সাথে পি প্রপোর্শনাল টু কি না এইচ। তাহলে যতই গভীরতা কমতে থাকবে চাপও তত কি হতে থাকবে? কমতে থাকবে। তাহলে গভীরতা এখানে আস্তে আস্তে ধীরে ধীরে কমতে আছে, চাপও ধীরে ধীরে কমবে। তো চাপ যদি ধীরে ধীরে কমতে থাকে তাহলে আয়তন কি বলছে বয়েলের সূত্র? চাপ কমলে আয়তন বাড়বে, চাপ যদি কমে আয়তন বাড়বে। তো ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা কি ধরনের সম্পর্ক? এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তো ব্যস্ত সম্পর্ক মানে একজন বাড়লে আরেকজন কমবে। চাপ যদি কমতে থাকে তাহলে আয়তন ডেফিনেটলি বাড়বে। তো বয়েলের সূত্র অনুসারে এই ফার্স্ট কোশ্চেনটাকে আমরা ডিরাইভ করতে পারি। তো সেকেন্ড কোশ্চেন আমাদের কি ছিল? স্থির তরলের উপরিতল অনুভূমিক হয় কেন? যে আমাদের কোশ্চেন কি ছিল? স্থির তরল যদি কোনো একটা বিকারে আমি তরল নিই তাহলে ওই তরলের উপরিতল এরকম অনুভূমিক। অনুভূমিক বলতে কি না, আমরা এটাকে আমরা কি বলে থাকি? এক্স অক্ষ। এদিকটা আমরা কি বলে থাকি? ওয়াই অক্ষ। তাহলে অনুভূমিক এক্স অক্ষকে আমরা অলওয়েজ হরাইজন্টাল এক্সিস বা অনুভূমিক অক্ষ আমরা ধরে থাকি। তাহলে অনুভূমিক হয় কেন? এরকম অনুভূমিক হয় কেন? কেন বা কেন বা এরকম হয় না কেন? এইরকম হয় না কেন? এইরকম হয় না কেন? তো আমরা দেখি যে এইরকম ধরে আমরা আগে দেখি যে অনুভূমিক হয় কেন। তো আমি মানলাম যে তরলের বৈশিষ্ট্যে আমরা একটা পয়েন্ট পড়তাম যে তরলের মধ্যস্থ, আমরা একটা বৈশিষ্ট্য একটা পয়েন্ট পড়েছি। কি পড়েছি? না তরলের মধ্যস্থ একই অনুভূমিক রেখার উপরিস্থিত সকল বিন্দুতে চাপ কি হয়? সমান। সকল বিন্দুতে চাপ কি হয়? সমান। তার মানে কি এই তরলের মধ্যে যদি আমি একাধিক বিন্দু নিয়েই থাকি, ধরো একটা এ বিন্দু নিলাম, বি বিন্দু নিলাম, সি বিন্দু নিলাম, তাহলে এ বিন্দুতে চাপ, তো প্রেসার ফর এ পয়েন্ট যা হবে প্রেসার ফর বি পয়েন্ট তাই হবে, প্রেসার ফর সি পয়েন্ট তাই হবে। তাই বলছে, আমরা এই বৈশিষ্ট্যটা পড়ে এসছি যে তরলের চাপের বৈশিষ্ট্য। তো এবারে আমি ধরলাম এ পয়েন্টটা তরলের উপরিতল থেকে কিছুটা গভীরতায় রয়েছে, আমি ধরলাম H1 গভীরতায় রয়েছে। বি পয়েন্টটা তরলের উপরিতল থেকে কতটা গভীরতায় রয়েছে? আমি মানলাম H2 গভীরতায়। কারণ এখন তো আর অনুভূমিক নয়, এখন যেমন তেমন একটা প্রকৃতি রয়েছে, বন্ধুর প্রকৃতি রয়েছে, সেহেতু আমি উচ্চতা সব জায়গায় সমান ধরতে পারবো না। আরেকটা কি সি পয়েন্ট রয়েছে, সেখানকার আমি গভীরতা ধরে নিলাম H3। তাহলে এ পয়েন্টের চাপ আমি কি করে বার করবো? না এ পয়েন্টের চতুর্দিকে একটা ক্ষেত্রফল টানবো, যে তরল যে পরিমাণ তরল আছে সেই পরিমাণ চাপ বার করবো। তাহলে তরল চাপ বার করার ফর্মুলা হচ্ছে কি না পি ইকুয়াল টু এইচ ডিজি। তাহলে এই ফর্মুলা থেকে আমরা এ পয়েন্টের বার করবো। তাহলে এ পয়েন্টের চাপ কত হবে? না এ পয়েন্টের গভীরতা কত? না H1। তরল তো সেম রয়েছে, তরলের ঘনত্ব আমি ধরলাম ডি, অভিকর্ষজ তরল আমি ওখানকার মানলাম জি। তাহলে এ পয়েন্টের চাপ কত পেলাম? না H1 ডি জি। ফার্স্ট আমরা লিখে নিলাম। সেকেন্ড বি পয়েন্টে আমরা সিমিলারলি পি ইকুয়াল টু এইচডিজির ফর্মুলা অ্যাপ্লাই করব এবং সেখান থেকে আমরা বলে দেবো কি না H2 ডিজি
বি পয়েন্টের গভীরতা কত ছিল H2। সি পয়েন্টের কত হবে না সি পয়েন্টের সিমিলারলি H3 ডিজি। সি পয়েন্টের গভীরতা কত ছিল না H3। সবগুলোর ইকুয়েশন নাম্বার 1 2 3 দ্বারা নোট করে দিলাম। এবারে বলতে চাইছে কি না আমাদের বৈশিষ্ট্য কি ছিল না তরলের মধ্যস্থ একই অনুভূমিক রেখার উপরিস্থিত সকল বিন্দুতে চাপ সমান। তো পি এ ইজকাল পি বি ইজকাল পি সি, তাহলে প্রত্যেকের সাথে যদি সমান হয় তাহলে এটা ইজকাল টু এটা ইজকাল টু এটা, তাহলে H1 ডিজি ইকুয়ালস টু H2 ডিজি ইকুয়ালস টু H3 ডিজি। তাহলে প্রত্যেকের ডিজি আমরা কি করতে পারি ক্যান্সেল করাতে পারি বা ডিজি দ্বারা আমরা প্রত্যেককে ভাগ করাতে পারি। তাহলে আমরা কি পেলাম H1 ইজকাল টু H2 ইজকাল টু H3। তার মানে আমরা বুঝতে পারছি প্রত্যেকটা গভীরতা তাহলে সমান। তার মানে আমরা ডিফারেন্ট যে গভীরতা বানিয়েছি আমরা দেখছিলাম তা কিন্তু নয়। তো ডেফিনেটলি তরলের উপরিতল অনুভূমিক হবে। তাহলে এটা ছিল আমাদের এ পয়েন্ট, এটা ছিল আমাদের বি পয়েন্ট, এটা ছিল আমাদের সি পয়েন্ট এ বি সি। তাহলে এই গভীরতা যা হবে এই গভীরতা তাই হবে, এই গভীরতা তাই হবে, প্রত্যেকটা গভীরতা সেম হবে। তাহলে তরলের উপরিতল অনুভূমিক। ক্লিয়ার করতে পারলাম। তো লাস্ট কোশ্চেন আমাদের ছিল কি না বরফ জলে ভাসে কেন। তো লাস্ট কোশ্চেন আমাদের ছিল কি না বরফ জলে ভাসে কেন। না জানো তোমরা যে 0 ডিগ্রি যদি জানা না থাকে জেনে নাও। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 11 সেন্টিমিটার কিউব জল বরফে পরিণত হলে তার আয়তন হয় 12 সেন্টিমিটার কিউব। তাহলে 11 সেন্টিমিটার কিউব জল বরফে পরিণত হলে কত হয় 12 সেন্টিমিটার কিউব। তার মানে কি যে 12 সেন্টিমিটার কিউব বরফের ওজন কার সাথে সমান না সমান হয় 11 সেন্টিমিটার কিউব জলের ওজনের সহিত। জলের ওজন ক্লিয়ার হয়েছে। তাহলে 12 সেন্টিমিটার কিউব বরফের ওজন যা হবে 11 সেন্টিমিটার কিউব জলের ওজন তাই হবে। তার মানে আমরা কি বুঝতে পারলাম, তার মানে আমরা বুঝতে পারলাম ওই বরফটাকে যদি আমি জলের মধ্যে নিমজ্জিত করি, ওই বরফটাকে যদি আমরা জলের মধ্যে নিমজ্জিত করি তাহলে আমরা কি দেখব বরফের 11 সেন্টিমিটার কিউব ওজনকে জল কিন্তু প্রশমিত করে দেবে। আর 1 সেন্টিমিটার কিউব বরফের 12 সেন্টিমিটার কিউব ওজনকে 11 সেন্টিমিটার কিউব জলের ওজন কি করে দেবে প্রশমিত করে দেবে। ক্লিয়ার হচ্ছে। তাহলে ওই জলের মধ্যে যদি আমি ওই বরফটাকে যদি আমি ডুবিয়ে দিই তখন আমি কি দেখব না জলের মধ্যে কত সেন্টিমিটার কিউব ডুবে থাকবে না জলের মধ্যে 11/12 অংশ ডুবে থাকবে। কারণ 12 ভাগের 11 ভাগকে জল অলরেডি প্রশমিত করে দিয়েছে, আর একটা ভাগ কিন্তু তখন পর্যন্ত প্রশমিত করতে পারেনি, সেটা হচ্ছে কি 1/12 অংশ জলের উপরে থাকবে। 1/12 অংশ জলের উপরে অবস্থান করবে। তাহলে বরফের টুকরোকে যদি আমরা বরফের টুকরোকে জলের মধ্যে যদি আমরা ডুবিয়ে দিই তাহলে ঘটনাক্রমে আমরা কি দেখেছি না 11 সেন্টিমিটার কিউব জল 12 সেন্টিমিটার কিউব বরফে পরিণত হয়। তো ডেফিনেটলি আমরা কি বলতে পারি না 12 সেন্টিমিটার কিউব বরফের ওজন 11 সেন্টিমিটার কিউব জলের ওজনের সহিত সমান। ক্লিয়ার হয়েছে। তাহলে 11 সেন্টিমিটার কিউব জল 12 সেন্টিমিটার কিউব জলের ওজনের সাথে সমান। ক্লিয়ার হচ্ছে। তাহলে কত অংশ ডুবে থাকবে, তাহলে ডুবে থাকার পরিমাণটা কত হবে, ডুবে থাকার পরিমাণটা হবে 11/12। ক্লিয়ার হচ্ছে। কারণ 11 সেন্টিমিটার কিউব জল কি হবে ওই পরিমাণ আয়তনটা দখল করবে। তো বরফের হয়েছে কত 12 সেন্টিমিটার কিউব, তাহলে 11 সেন্টিমিটার কিউব জলের মধ্যে থাকবে, ওই অংশ আয়তন দখল করবে, যে পরিমাণ জলের ওজন হবে ওই পরিমাণ তো জলের ওজনের সাথে সমান। ক্লিয়ার হচ্ছে। তো বাকি 1/12 অংশ জলের উপরে অবস্থান করবে। ক্লিয়ার হয়েছে, বোঝা গেল না। তাহলে জিনিসটা লিখে দিই। তাহলে জলে নিমজ্জিত বরফের দ্বারা অপসারিত জলের ওজন 11/12 অংশ বরফের টুকরোর ওজনের সমান। তাই 11/12 অংশ কি হবে ডুবে থাকবে। ক্লিয়ার করা গেল, বোঝা গেছে।
তো আজকের অ্যাডভান্স নলেজে এই 3টি কোশ্চেন আমার সব থেকে ভালো লেগেছে এবং তোমাদেরকে আমি এটা রিপ্রেজেন্ট করেওছি। তো যদি আরো কিছু ডাউট এরকম কোশ্চেন থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই জানিও। ওকে, তো এই হোপ তোমরা ভালোভাবে এটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে না থাকো তাহলে রিপিট করে থাকো। ওকে, গুড নাইট।